আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সরকার, এই সরকার থাকার সময়ও প্রতি ক্ষণে ক্ষণে বলেছি এই সরকার ক্ষমতা নেয়ার ২-৪-৬ মাস যাওয়ার পরে সামান্য সময় দেওয়া দেওয়া প্রয়োজন যে কোনো সরকারকে তার সেই ন্যায্য পাওনা সময়টা কাজ দেখানোর জন্য। কিন্তু ৬ মাসের মধ্যে দেশের মুক্তিযুদ্ধের চেতনা, দেশের প্রগতিশীলতা, সেগুলোর প্রতি সরকারের যেই হামলা একদম বর্বরচিত, এবং তারপরে আইন আদালতকে অপব্যবহার, দেশের প্রতিটা শাসন ব্যবস্থা নষ্ট করে দেয়া এবং শেষতকে সে দেশটাকে বিক্রি করে দেয়া, এই প্রত্যেকটা জিনিসে আমরা কথা বলেছি। যেমনটি কথা বলতাম আওয়ামী লীগ সরকারের দুঃশাসন অপশাসনের বিরুদ্ধে, এবং এখনো পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ভুল ত্রুটিগুলো আমরা যেমন বলে থাকি, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন যেমন চোখে পড়ে, ভুল ত্রুটিও চোখে পড়ে। ডক্টর ইউনূস সরকারের চোখ খুললে যে বলবো, আমাদের আমাদের এই বয়সে আমরা যতটুকু দেখেছি, বাংলাদেশের মানুষ এখন যারা দেখেছেন, এরশাদ সরকারকে, এরশাদ বিরোধী আন্দোলনে আমরা থাকতাম, স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রচন্ড ঘৃণা জাগিয়েছিল, খুব ঘৃণায় আমরা সেই শৈশব কৈশোরে আমরা তখন রক্ত দিয়ে দেওয়ার মতন অবস্থা, আমরা জানবাজি রেখে রাজপথে নেমেছি সেই বয়সটিতে উদ্বুদ্ধ হয়ে দেশের স্বার্থে। কিন্তু এরশাদ সরকার যাওয়ার পরে আমাদের চোখে অন্তত তার উন্নয়নগুলো পড়েছে। তিনি যে প্রশাসনকে বিকেন্দ্রকরণ করেছেন, তিনি যে উপজেলা ব্যবস্থা চালু করেছিলেন, সেগুলো আমাদের চোখে পড়েছে। আমাদের ঢাকার পূর্ব পশ্চিমে তার যে রাস্তাঘাটগুলো করা, এই পান্থপথ, এই বিজয় সরণিতে না হলে আজকে ঢাকার অবস্থা কি হতো, এসব চোখে পড়েছে। এই ইউনূস সরকার চলে যাওয়ার পরে একটা বিন্দুমাত্র জায়গা আছে বলার মতন, যে জায়গাটা বলা যায় যে এই জায়গাটা মনে থাকবে আজীবন, একটা কিছু ভালো করে গেছে। বরঞ্চ এখন প্রতি পদে পদে কাটা গায়ে নুনের ছিটা দিয়ে যাচ্ছে তার চলে যাওয়ার মুহূর্তে করা অপকর্মগুলো। তার সংবিধানে হাত দেয়া, বাংলাদেশের সংবিধান নষ্ট করতেই হবে একটা গ্রুপকে লেলিয়ে দিয়ে যাওয়া, বাংলাদেশে বিভক্তি তৈরি করে দিয়ে যাওয়া, বাংলাদেশে গণভোটের নামে একটা প্রহসন করা, গণভোটের নামে বাংলাদেশে অবৈধ একটা কার্যক্রম দিয়ে দেশের টাকা তছরূপ করার ব্যবস্থা করে দেয়া, এবং একই সঙ্গে আমেরিকার কাছে যে চুক্তি সে করে গেছে, প্রতি মুহূর্তে যেগুলো জানা গেছে সেগুলো যেন চোখে পড়ে। মূল প্রতিপাদ্য আলোচনায় আসেন। এই কথা এখন দিবালোকের মতো স্পষ্ট, একদম পরিষ্কার যে বাংলাদেশ ভারত সম্পর্কটা ডক্টর ইউনূস নিজের কালো হাত দিয়ে চিপে গোলে নিংড়ে সেটাকে নষ্ট করে দিয়ে গেছে ইচ্ছাকৃত ভাবে। হোক সেটা পাকিস্তানের ইচ্ছায়, পাকিস্তানের স্বার্থে, তার্কির ইচ্ছায়, হোক আমেরিকার ইচ্ছায়, বা তার নিজের কোনো স্বার্থ হাসিলের জন্য। প্রমাণ আমাদের চোখের সামনে চাক্ষুষ, যখন তারেক রহমান ক্ষমতায় আসার সপ্তাহে ঘুরতে না ঘুরতেই দিল্লি বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের পথে। এটা তো দিল্লির কাছে গোলামি না, ইন্ডিয়া আমাদের ভিসা খুলে দিয়েছে, যে ভিসা এভাবে আটকে রেখেছিল পাশের একটা এত বৃহৎ দেশ। আমাদের দেশ দিল্লিতে ভিসা দেওয়া শুরু করেছে, যেটা এই ইউনূস সরকারের সময় গত মাসে এসে বন্ধ করে দিয়েছিল। এবং সেই কথাটাই বোধহয় ডক্টর ইউনূস সরকারের মানে তার তিতা লাগবে, যেটা এখন ভারত সরকার বলছে, 1-1.5 বছর সেটা বলেনি। ঢাকার সঙ্গে আরো জোরদার সম্পর্ক দেখতে চায় দিল্লি। রণধীর জয়সওয়াল, যিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিং করেন, আমরা আগেই জানতাম এই ব্রিফিংটা হওয়ার কথা। ভিসা নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হবে বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। কি বলছে দিল্লি? ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিরলা 17 ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন। তিনি নরেন্দ্র মোদীর একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন, এবং সেই চিঠি কিন্তু সিগনিফিকেন্ট এই কারণে যে চিঠিতে গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে। জয়সওয়াল বলেন, চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। অন্তর্ভুক্তি মানে কি? বিভক্তির বাংলাদেশ না, যে বিভক্তির বাংলাদেশ ডক্টর ইউনূস দেখিয়ে গেছেন। জামায়াত একদিকে, এনসিপি নামে আরেকটি রাহুই বলবো একদিকে, বিএনপিকে রাখো একদিকে, কিছু আতিপাতি দল রাখো একদিকে, আর বিএনপি আওয়ামী লীগকে রাখো আরেকদিকে, সবাইকে নিয়ে বাংলাদেশ, সেই ধরনের একটি সম্প্রীতির আশা ভারত করে। দুই দেশের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের উপর দাঁড়িয়ে ভারত বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে।
ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়ে কথা বলেন জয়সওয়াল। ভিসা কার্যক্রম নিয়ে জয়সওয়াল জানিয়েছেন, তার বক্তব্যটি যেটি জানা যাচ্ছে, তিনি বলেন এসব বিষয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়া দিল্লি আলোচনা হবে। 2024 সালে 5 আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের মধ্যে দিয়ে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সবশেষ গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যু ঘিরে আরেক দফা অবনতি ঘটে দ্বিপক্ষীয় সম্পর্কের। সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির মৃত্যুর খবর আসার পর 18 ডিসেম্বর রাতে ঢাকায় দুটি পত্রিকা অফিস ও ছায়ানট ভবনে হামলা হয়। একই রাতে চট্টগ্রামে ভারতের হাই কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখায় একদল মানুষ। সে সময় মিশনে ঢিলও ছোড়া হয় এবং এই সমস্তটায় দায়ী সরকারের বাণিজ্য উপদেষ্টা বশির আহমেদ। তিনি দেখলাম বিডি নিউজ 24-কে বলছে যে প্রথম আলো এবং ডেইলি স্টার ভাঙার ব্যর্থতা তাদের। আর ইচ্ছাকৃতভাবে করা ক্রাইম, এটা তো ব্যর্থতা না, ভুল না, ইচ্ছাকৃতভাবেই ভারত থেকে দূতাবাসে আঘাত করা হয়েছে। প্রথম আলো ডেইলি স্টার জ্বালিয়ে দিয়ে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এরপর চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম 21 ডিসেম্বর থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। পরের দিন দিল্লি আগরতলা মিশন থেকে ভিসা ও কনসুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ। এর মধ্যে নির্বাচনে বিএনপি জয়ের মধ্যে দিয়ে দেশের সম্পর্কে বরফ গলতে শুরু করে। মোটামুটি এই হচ্ছে ভারতের ব্রিফিং। তার বাইরে আরো কিছু খবর আছে। আমাদের দেশে পত্রপত্রিকা জানাচ্ছে প্রায় 2 মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। শুক্রবার 20 ফেব্রুয়ারি থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সেবা দেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার 3 দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এই অগ্রগতি দেখা গেল। হাই কমিশনের বরাতে প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা ও কনসুলার সেবা চালু হয়েছে। মানে তারেক রহমান ক্ষমতা নেয়ার পরই তিনি একটা চমক দেখিয়েছেন এবং সেই চমকের প্রক্রিয়া হচ্ছে এটা যে এরকম দুটি বৃহৎ দেশের মধ্যে সম্পর্ক কখনো খারাপ থাকতে পারে না। এর আগের দিন বৃহস্পতিবার ভারতের পক্ষ থেকে জানানো হয় তারা শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর পর সেই পুরনো কথাটা ফিরে আসছে, আবার সেই কথাগুলো জানানো হচ্ছে। সুতরাং এটা তো একদম দিবালোকের মতো পরিষ্কার যে বাংলাদেশকে একটা অন্ধকার যুগে ঠেলে দেওয়ার জন্য ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটাকে অবনতি করা হয়েছিল এবং দুই দেশের শেষ পর্যন্ত ভিসা বন্ধ করে তারা করাচির রুট চালু করেছে। বাবু, তোমাদের করাচির রুট থাকুক না। কেউ কি না করেছে যে করাচির রুট বন্ধ করে দাও, যে বিএনপি ক্ষমতায় আসলে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে করাচির রুট বন্ধ করে দাও, শুধু করাচি থেকে আমাদের কয়লার ভেতরে ময়লা না পাঠালেই হলো। আমাদের ঝুঁকি তৈরি হয় সেই ধরনের আদমিগুলা, ওই পাকিস্তানে যেগুলো গিজগিজ করছে, তারা আমাদের দেশে পাড়া না দিলেই হয়। এটি তো কিন্তু আমাদের সন্তুষ্টি। আমরা তো পাকিস্তানের কাছে ভিক্ষের থলে নিয়ে ঘুরি না, পাকিস্তান যেরকম সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়। যাই হোক, যেই কালো সরকার বিদায় নিয়েছে বিএনপি সরকার, সেই কালো সরকারের ছাপগুলো মুছতেই তার ব্যাপক শ্রম যাবে, এটি নিঃসন্দেহে বোঝা যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।